প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় মানে সি প্রোগ্রামিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। সেগুলো হচ্ছে ব্র্যাক, কন্টিনিউ এবং সাম। এগুলো থেকে আমাদের বরাবরই এমসিকিউ আসে আর আমরা অনেকাংশেই ভুল করে আসি। আজ এই ভিডিওতে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করব, যেন আগামীতে আর আমাদের এমসিকিউ হোক আর আমাদের সিকিউ হোক, যে কোনো পার্টে আর আমাদের ভুল না হয়। তাহলে আমরা ধরে ধরে সলিউশন করব। প্রথমে ব্র্যাক, তারপরে কন্টিনিউ এবং সর্বশেষে আমরা সামটাকেও এই সমাধান করব। তাহলে ব্রেক জিনিসটা কি আসলে, এটা আমরা বোঝানোর জন্য একটা উদাহরণ রেখেছি, মানে একটা সি প্রোগ্রাম অলরেডি আমি লিখে রেখেছি। এইখান থেকে আমরা ব্রেকের পুরো কাজটা এখানে দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমি সি প্রোগ্রামটা যে লিখেছি, এগুলোর একটু পরিচয় তোমাদের জানতে হবে। মানে এই প্রত্যেকটা লাইনের যে ব্যাখ্যাগুলা, প্রত্যেকটা লাইন কেন ব্যবহৃত হয় এবং তাদের কাজ কি। প্রথমে আমি দেখতে পাচ্ছ হ্যাশ চিহ্ন দিয়ে লিখেছি যে ইনক্লুড studio.h। এই কথার মানে কি? এই কথা হচ্ছে মূলত এটি হচ্ছে একটি হেডার ফাইল সি প্রোগ্রামের ক্ষেত্রে। এটা দ্বারা মূলত এটা নির্দেশ করে যে ইনপুট এবং আউটপুটকে। আমাদের সি প্রোগ্রাম আমরা জানি গাণিতিক সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয়। সেক্ষেত্রে আমাদের যে সমস্যার সমাধান করতে হবে সেটা তো অবশ্যই আমাদের ইনপুট দিতে হবে, তারপরে আমরা একটা ফলাফল আমরা পাবো, যেটাকে আমরা বলি আউটপুট। তার জন্য একটা হেডার ফাইল দিতে হবে, তারপরে আমাদের একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। এই মেইন ফাংশন ডিক্লেয়ার দ্বারা বোঝায় যে আমাদের এইখান থেকে প্রোগ্রামিংয়ের কাজটা আসলে শুরু হয়েছে। আর এই যে ইন্ট আইএনএস, এটাকে বলা হয় ডিক্লারেশন লাইন। এই লাইনে মূলত আমরা চলকগুলো ডিক্লেয়ার করি, মানে যার যার সমন্বয়ে বা যাদের সমন্বয়ে মূলত আমাদের প্রোগ্রামটা লেখা হয়ে গেছে। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে ফর। এই লাইন এটাকে একটা লুপ বলা হয়। ফর হচ্ছে একটা লুপ, ফর হোয়েল ডু হয়, সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে একটা লুপ। এখানে ফরের ভিতরে তিনটা পার্ট দেখতে পাচ্ছি, তিনটি আলাদা আলাদা নাম রয়েছে। এই প্রথমটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, মানে আমরা একদম সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে মানে প্রাথমিকীকরণ। প্রাথমিক পর্যায়ে যে আমাদের কাউন্টারের কাজটা সম্পূর্ণ করে সেটাই মূলত আই দ্বারা করি, সেটা ইনিশিয়াল ভ্যালু বলা হয় এটাকে। তারপর টিউ কন্ডিশন, মানে আমাদের এই যে সমস্যাটা এটা সমাধান করতে গিয়ে আমাদের এখানে কতটুকু পর্যন্ত লুপটা চলবে সেই জিনিসটা আমরা এই যে শর্ত তার দ্বারা আমরা নিরূপণ করি। তারপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, মানে কত করে বৃদ্ধি পাবে আমাদের যে কাজটা যে করব আমরা পার্ট বাই পার্ট, সেটাকে বোঝানো হয়েছে এখানে ইনক্রিমেন্টটা। আর এই প্রিন্ট এফের দ্বারা মূলত আমরা আউটপুটটা বুঝিয়েছি। আর এখানে আমরা যা লিখবো তাই প্রিন্ট হবে। এখানে লিখেছি আইসিটি, মানে আমি স্পষ্ট বুঝতে পারছি এই প্রোগ্রাম দ্বারা আমি একটা লেখাকে প্রদর্শন করতে চাইছি, সেই লেখাটা হচ্ছে আইসিটি। আর এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই লেখাটা, যেটা হচ্ছে ব্র্যাক। এই ব্র্যাক দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই স্টেটমেন্টই বা আইসি প্রোগ্রামে ব্র্যাকের কাজ রয়েছে। তাহলে এখন আমরা একটা সলিউশন করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আইসিটি লেখাটাকে প্রিন্ট করা। আর এইখানে যে লেখাটা আছে ব্র্যাক, এই ব্র্যাক কথার আগে ঠিক এই জায়গায় আমাদের এই জায়গায় একটা শর্ত দেওয়া থাকবে। ব্র্যাক কথার আগে আমাদের ঠিক এই জায়গায় একটা শর্ত দেওয়া থাকবে। শর্ত হচ্ছে এরকম যে লেখা থাকতে পারে যে ইফ আই ইকুয়াল 3, এই এতটুকু বলা থাকবে আমাদের। আর এর নিচে বলা থাকবে যে ব্রেক। এইভাবে একদম উদ্দীপকে বলা থাকবে এমসিকিউর ক্ষেত্রে। তাহলে আমাদের করণীয় কি হবে? এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পদ হচ্ছে 1 এবং এটা এক, এই 1 মানে আই দ্বারা আমরা বুঝিয়েছি। আর 1 আরও এক এক করে বৃদ্ধি পাবে, মানে আই প্লাস প্লাস এক এক করে বৃদ্ধি পাবে। আর এটা কন্টিনিউয়াসলি চলবে আমাদের এন সংখ্যক পর্যন্ত। এখানে পরীক্ষায় কিন্তু তারা এন এর মান দিয়েও দিতে পারে, যে এখানে ধরো দিয়ে দিল যে এন এর মান 5, তাহলে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারছি এখানে এন কত। তাহলে প্রথমেই আমাদের ছাপবে একবার, মানে আই ইকুয়াল যেহেতু অন দেওয়া আছে তাহলে আমাদের আইসিটি লেখাটা কিন্তু একবার ছাপাবে। তারপরে প্লাস প্লাস করবে তার মানটাকে, তাহলে প্লাস প্লাস করে কিন্তু 1 হয়ে যাবে 2, তাহলে কিন্তু আমাদের 2 বারও ছাপবে। এই শর্ত অনুযায়ী আমরা বুঝতে পারছি যে আয়ের মানটা সর্বোচ্চ 5 পর্যন্ত যেতে পারবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের আইসিটি লেখাটা কিন্তু 5 বারই ছাপার কথা। আইসিটি লেখাটা কিন্তু আমাদের 5 বারই ছাপার কথা। কিন্তু এই জায়গায় কিন্তু স্পষ্ট ইফে বলা আছে যে আই ইকুয়াল 3 যখন হবে তখন ব্রেক করে দাও, প্রোগ্রামটাকে থামিয়ে দাও। এখানে এই ব্রেকটা থামানো অর্থে ব্যবহৃত হয়েছে। এই ব্রেক যে এই ফাংশনটা সেটা থামানো অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে
যখন i = 3 হয়ে যাবে, এটা তো আমাদের প্রথমবার ছাপলো, এটা হচ্ছে দ্বিতীয়বার, এটা হচ্ছে আমাদের তৃতীয়বার। তাহলে আমাদের শর্ত অনুযায়ী বুঝতে পারছি তৃতীয়বার যখন i এর মান 3 হবে, যখন তৃতীয়বার ছাপাবো তখন আমাদের প্রোগ্রামটা আমাদের ব্রেক হয়ে যাবে, মানে থামিয়ে যাবে। তাহলে তো থামিয়ে গেলে তো আমাদের এই কাজটা আর করতে পারবে না, মানে এই চতুর্থবার এবং পঞ্চমবার তো আর প্রিন্ট হতে পারবে না। তাহলে আমাদের সঠিক যুক্তি অনুযায়ী কিন্তু বুঝতে পারছি এখানে 3বার ছাপাবে। তাহলে আইসিটি লেখাটা প্রশ্নে এখানে বলা থাকবে এরকম ভাবে, প্রশ্নে বলবে যে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে উদ্দীপকের তথ্য অনুযায়ী। উদ্দীপকের যে তথ্যটা দিয়েছে, তাহলে আমাদের সেই তথ্য অনুযায়ী আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে, আমাদের যে মাত্র যে বুঝলাম সেই এই কথা অনুযায়ী কিন্তু আমাদের 3বার ছাপানোর কথা। কারণ এখানে বলেছে যে i = 3 তখন ব্রেক করো। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার ছাপার পর থেকে সে যে এই এটাকে স্টপ করে দেবে। কিন্তু কথা হচ্ছে এখানে যে এই যে শর্তটা না, এই শর্তের উপরেই কিন্তু প্রিন্টএফটা দেওয়া। আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই শর্তের উপরেই কিন্তু প্রিন্টএফ, মানে ছাপানোর যে কাজটা যে করবে, আউটপুটের কাজটা যে করবে, সেটা কিন্তু শর্তের উপরে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হিসাবের বাইরে আরো অতিরিক্ত একবার ছাপবে। এখানে কিন্তু আমরা হিসাব করেছি 3বার, আর অতিরিক্ত কিন্তু আমাদের একবার ছাপবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 4। কতবার প্রতিষ্ঠিত হবে আমাদের যদি বলে যে আইসিটি লেখাটা কতবার প্রতিষ্ঠিত হবে, তাহলে সঠিক উত্তর হবে আমাদের 4বার। আর যদি এই প্রিন্ট এফ লেখাটাই যদি এই যে ইফ যে কথা এই কন্ডিশনটা তার নিচে থাকতো, মানে ঠিক এই জায়গায় থাকতো না, প্রিন্ট এফ কথাটা যদি নিচে থাকতো আর ইফ কথাটা যদি উপরে থাকতো, তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের 3ই হতো, মানে 3বারই আমরা চাপাতাম, সঠিক উত্তর হতো 3। কিন্তু এখন তাহলে 3 হলো না কেন, 4 হলো কেন? এখানে 4 হওয়ার ব্যাখ্যাটা এটাই যে আমাদের শর্তের উপরে প্রিন্ট কথাটা রয়েছে, এর জন্যই আমাদের এটা 4বার হয়েছে।